ইনানিতে যে বৈঠকটি হয়েছিল 111 এর কুশীলবদের সঙ্গে প্রফেসর ইউনূসের, সেখানেও আমরা দেখেছি যে তিনি রিট্রিটে চলে গেলেন। মানে তার সবসময় মাথার মধ্যে এই জিনিসটা কাজ করেছে যে ন্যূনতম 10 বছর সময় তার লাগবে এই দেশের খোল নইচে তার মতো করে শেপ দেবার জন্য, এবং তার কমে অর্থাৎ 2 বছরে এই সময়সীমার মধ্যে তিনি কিছু করতে পারবেন না, সুতরাং তিনি ভেঞ্চারে যাবেন না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মরণ করিয়ে দিয়েছে, একমাত্র অনারেবল শেখ রেহানা ছাড়া আর কারো কন্টেন্ডার হবার সুযোগ নেই, এবং তারা 2 বোন যতটা নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং বজায় রেখে পর্যন্ত জীবন পার করেছেন, তাতে মনে হয় আমৃত্যু তারা পরস্পরের সঙ্গে যে সৌহার্দ্য তা বজায় রেখেই জীবন যাপন করবেন। সুতরাং এখানে কোনো দ্বন্দ্বের সুযোগ আছে বলে আমার মনে হয় না। প্রফেসর ইউনূস নোবেল লরেট, পেশায় অধ্যাপনা দিয়ে তার ক্যারিয়ার শুরু, পরবর্তীতে তিনি গ্লোবাল অ্যাক্টরে পরিণত হয়েছেন। মাঝখানে তার চিন্তা ছিল যে একটি স্বপ্নের রাজনৈতিক দল গঠন করবে, সেটি আর শেষ পর্যন্ত হয়ে ওঠেনি। এবং উইথ ডিউ রেসপেক্ট আমি বলবো যে তিনি আসলে নির্ভেজাল থাকতে চেয়েছেন। এখন নির্ভেজাল থাকতে চাইলেও কিন্তু কেউ নির্বিবাদ অবস্থায় কালাতিপাত করতে পারে না। শূন্যতা বলে কিছু নেই। আপনি জায়গা ছেড়ে দিলে আরেকজন সেই জায়গা নিয়ে নেবে, আর কেউ একটি অবস্থানে যদি থাকে সেটা কখনোই নির্দ্বিধায় ছেড়ে দেন। তারপরে দেখেন, লিঙ্গগত পার্থক্য তো আছেই, তদুপরি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর কন্যা এবং জ্যেষ্ঠ কন্যাতে, তার সঙ্গে প্রফেসর ইউনূসের কোন রকমের তুলনা চলে না। প্রফেসর ইউনূস তো তুলনা করছে না, প্রফেসর ইউনূস তো তুলনা করছে না, উনি কেন তুলনার বিষয়টা আনলেন? বিষয়টা এসছে যেহেতু ওই স্বপ্নের রাজনৈতিক দল গঠনের একটা চিন্তা বা ভাবনা তিনি প্রকাশ করেছিলেন, সেই নিরিখে এক ধরনের পাইলটিংও করেছিলেন তার প্রয়াত সহোদর মোহাম্মদ জাহাঙ্গীর হলমাস নামক একটি ভবনে, আপনার মগবাজারের সেই চৌরাস্তার কাছে সে অফিসটি ছিল। আমি নিজে সেখানে গিয়েছিলাম দেখবার জন্য, পর্যবেক্ষণ করবার জন্য। তো সেখানে তিনি যে আপনার বাক্স সংস্থাপন করেছিলেন মতামত প্রদানের জন্য আনুষ্ঠানিকভাবে, সেই বাক্সে যখন হিউম্যান এক্সক্রিটা নিক্ষেপ করা শুরু হলো, তখন তিনি যে কদর্য চেহারাটা দেখলেন সেটি তাকে কুপিত করলো। তিনি হার মানলেন, লেজ গুটিয়ে পড়ে পড়বার মতো যে কাণ্ডটা আমরা অ্যানিমাল কিংডমে দেখি, সেরকম পরিবেশ পরিস্থিতি সূচনা ঘটলো। এবং ইনানিতে যে বৈঠকটি হয়েছিল 111 এর কুশীলবদের সঙ্গে প্রফেসর ইউনূসের, সেখানেও আমরা দেখেছি যে তিনি রিট্রিটে চলে গেলেন। মানে তার সবসময় মাথার মধ্যে এই জিনিসটা কাজ করেছে যে ন্যূনতম 10 বছর সময় তার লাগবে এই দেশের খোল নইচে তার মতো করে শেপ দেবার জন্য, এবং তার কমে অর্থাৎ 2 বছরে এই সময়সীমার মধ্যে তিনি কিছু করতে পারবেন না, সুতরাং তিনি ভেঞ্চারে যাবেন না। ফলে যা হবার তাই হয়েছে। আপনি যদি স্পেস ছেড়ে দেন তাহলে সেই স্পেস ক্রমে হারিয়ে যাবে এবং আপনি একটা নন এন্টিটিতে পরিণত হবেন। অ্যানিমাল কিংডমের আমরা এমনটাই দেখতে পাই। তো ফলে এক বনে একটা টেরিটরির মধ্যে একাধিক সিংহ থাকতে পারে না। তো ফলে যা হবার তাই হয়েছে। আর কোনো অবস্থায়
জাতির পিতার পরিবারের অন্তর্ভুক্ত যারা নন তারা ওই কৌলিন্য কখনোই অর্জন করতে পারবে না, এটাই স্বাভাবিক। তো ফলে এই বিষয়টা আমাদের কিন্তু ভুলে গেলে চলবে না। সেটাই আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু সুকন্যা দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মরণ করিয়ে দিয়েছে। একমাত্র অনারেবল শেখ রেহানা ছাড়া আর কারো কন্টেন্ডার হবার সুযোগ নেই, এবং তারা দুই বোন যতটা নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং বজায় রেখে পর্যন্ত জীবন পার করেছেন, তাতে মনে হয় আমৃত্যু তারা পরস্পরের সঙ্গে যে সৌহার্দ্য তা বজায় রেখেই জীবন যাপন করবেন। সুতরাং এখানে কোনো দ্বন্দ্বের সুযোগ আছে বলে আমার মনে হয় না। মিডিয়া তো স্বাধীন, তাই না? ওয়াইল্ড যত রকমের স্পেকুলেশন হতে পারে সেটি তারা স্থান দিলে অবাক হওয়ার কিছু থাকবে না, কারণ এর যথেষ্ট পাঠক আছে, শ্রোতা আছে, যারা রীতিমতো গ্লুড হয়ে থাকতে পছন্দ করেন এই ধরনের বিষয়। কারণ মতিউর রহমানের মাথা কামানোর যে স্টোরি, তারপরে আবার আমরা দেখেছি যে মতিউর রহমান দেশেই আছেন, তিনি শারীরিকভাবে অসুস্থতা বোধ করছেন, সেই কারণে হয়তো অফিস করছেন না, এরকম সংবাদও কিন্তু পত্রিকায় এসছে। তো সুতরাং তার চলে গেছেন, দ্বিতীয় স্ত্রী চলে গেছেন, তিনি যাননি এমনটি আমরা আবার সংবাদ ভিন্নভাবে উপস্থাপিত হতেও দেখেছি। বেনজির সাহেব তুর্কি পাসপোর্ট নিয়ে চলে গেছেন এমনটিও দাবি করা হয়েছে। পরবর্তীতে দেখা গেল বেনজির সাহেব নজিরবিহীন ভাবে 60টি পাসপোর্টের অধিকারী, এমনটিও জানা গেছে। তো এই জন্য এই বিষয়গুলো সবগুলি স্মোক স্ক্রিন বা ধূম্রজাল বলা যেতে পারে। পুরো জাতি আপনার এর মধ্যে হাবুডুবু খাচ্ছে, এতেও কোনো সন্দেহ নেই। পুরো বিষয়টা আসলে পরিষ্কার হবে যখন আরেকটি ইস্যু চলে আসবে এবং এই বিষয়গুলো আবার নিউজ ভ্যালু হারাবে। এগুলো তো ধাপাচাপা পড়ে যাবে আস্তে আস্তে। এই যে বেনজির ইস্যুটা আস্তে আস্তে হালকা হয়ে যাবে। মানে ধরুন কেউ থেকে ধামাচাপা বলবেন, আবার কেউ বলবেন নতুন স্টোরি। মানে আসলে কোনো কিছু তো ভ্যাকাম বা শূন্য থাকতে পারে না, সেখানে নতুন নতুন বিষয়ের অবতারণা করতে হয় এবং তাই হবে। আমাদের জাতিগতভাবে উইথ ডিউ রেসপেক্ট, আমাদের তো গোল্ড ফিশ মেমোরি, আমরা খুব দ্রুত ভুলে যাই এবং নতুন করে আবার আরেকটা বিষয় আসলে সে নিয়ে ব্যস্ত হয়ে যায়। এভাবেই চলছে জীবনযাপন। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে আমাদের সাথে